নমস্কার, আমি তন্নিষ্ঠা। শুভ নববর্ষের প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের সকলকে। বাঙালির উৎসব মানে সেখানে প্রেম থাকবে না তা কি করে হয়? আর সমস্ত প্রেম আবার পরিণতিও পায় না, অথবা আমাদের হয়তো বলে ওঠা হয় না সেই মানুষগুলোকে। তাই সেরকমই একটা গান, বলা হয়ে ওঠেনি কাউকে, সেরকম একটা গান দিয়ে আমার আজকের উপস্থাপনা আমি করতে চলেছি আপনাদের সকলের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। নিধু বাবুর একটি গান। সে যদি না করে আদর, করব না তার অনাদর। সে যদি না করে আদর, করব না তার অনাদর। চোখে চোখে চাইলে পরে, চোখে চোখে চাইলে পরে, ফিরে চাইব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। জানলে পরে প্রাণ নেবে সে, জানলে পরে প্রাণ নেবে সেই, প্রাণ তো দেব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। বসায়ে হৃদয় সিংহাসনে, হাসবো কাঁদবো আপন মনে। বসায়ে হৃদয় সিংহাসনে, হাসবো কাঁদবো আপন মনে। ভেসেছি আপনি ভাসে, ভেসেছি আপনি ভাসি, তাই ভাসাবো না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। জানলে পরে প্রাণ নেবে সে, জানলে পরে প্রাণ নেবে সেই, প্রাণ তো দেব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। আসনে হাসবো কাঁদবো আপন মনে। ভেসেছি আপনি ভাসে, ভেসেছি আপনি ভাসি, তাই ভাসাবো না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। জানলে পরে প্রাণ নেবে সে,
তবে প্রাণ নেবে সেই প্রাণ তো দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না। চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না ক্রীড়া পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না ক্রীড়া পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে ভক্তি নাচে বন্ধু। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে ভক্তি নাচে বন্ধু। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
এসো হে
হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়ার গীতি, যাক অশ্রু বাষ্প সুধরে বেলা, যা যা এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব পোলায় সাকালো আলো, আনো 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 তব পোলায় সাকালো আলো, মায়ার কুচ্ছুটি যা যা যা, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়, প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ, যখনই তাহারে করে ভয়, যে জীবন বহিয়াছে পূর্ণ বললে আজ হোক কেনা, নির্বিঘ্নে দুর্দিন বীর্যে শোধ করে তার শেষ দেনা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। লেখক রমেশ পালিতের সেরা 50 থেকে যে গল্পটি আজকে পাঠ করব, গল্পের নাম গোপনচারিণী। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় 1:13, জমাট অমা অন্ধকারের বুক চিরে হঠাৎই জ্বলে উঠল দোদুল্যমান আলো। পুনঃ পুনঃ দুলতে থাকা আলোটি ঠিক কিসের ঠাউর করা না গেলেও একটা নিশ্চিত এর মধ্যে কোনো রহস্য ঠিক লুকিয়ে আছে। রূপপিয়াসী চিত্রকর সোমনাথ ছাতে উঠে অমাবস্যার রূপ দেখার জন্য বসেছে। সোমনাথ একদিন রং তুলি নিয়ে নাড়াচাড়া করেছে, নিত্য নতুন ছবি আঁকছে, তুলির আশ্চর্য আঁচড়ে পর্দায় ফুটিয়ে তুলেছে কত অপরূপ রূপ। অথচ ভীষণ অন্ধকারের যে একটা ভয়ঙ্কর সুন্দর রূপ আছে তাকে কিছুতেই ক্যানভাসে ধরতে পারছে না। গত 3 বছর ধরে রূপকার সোমনাথ চেষ্টা করছে ঘুটঘুটে কালো রাত্রির একটা ছবি আঁকবার, যে ছবিতে অন্ধকার হয়ে উঠবে তাৎপর্যমণ্ডিত, ব্যঞ্জনাবয়,
ভাষাদীপ্ত এবং বাংময়। শিল্পী সোমনাথের কথায় যে ছবি কথা বলবে। নির্জন আলোয় বসে সোমনাথ একের পর এক কালোর ছবি এঁকেছে আর একের পর এক ছিঁড়ে ফেলেছে। এঁকেছে, ছিঁড়েছে, এঁকেছে, ছিঁড়েছে, যেমনটি সে চেয়েছে তেমনটি পারেনি। প্রগাঢ় অন্ধকারের যে রূপ সে দুচোখ ভরে দেখেছে, অন্তরের দৃষ্টি দিয়ে তাকে উপলব্ধি করেছে। তাকে সে ধরতে চায় রং এবং রেখায়, ক্যানভাসের ভাষায় ব্যক্ত করতে চায় তার হৃদয় সঞ্জাত অনুভব তরঙ্গ। একটা দুঃসহ যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, না পারবার যন্ত্রণা। শিল্পী সোমনাথ বারবার নিজেকে প্রশ্ন করতে লাগলো, এই না পারার কারণটা কি? কেন কেন এই ব্যর্থতা? দিনের পর দিন এই না পারার কষ্ট তার তার বুকে সূচের মতন বিঁধতে লাগলো। আর সহ্য করতে না পেরে একদিন রাতে সোমনাথ কান্নায় ভেঙে পড়ল। দুচোখ বেয়ে নিঃশব্দে জল ঝরতে লাগলো। অশ্রুসিক্ত চোখে এই শিল্পী নিজেকে প্রশ্ন করল, দেন ইজ আর্টিস্ট সোমনাথ ফিনিশড? না 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 না, সোমনাথ হারবে না, হারতে পারে না, এই বলে নিজের প্রশ্নের জবাব সে নিজেই দিয়েছিল। নিশ্চয়ই আমার বোঝার কোথাও একটা ভুল আছে, বোধে আছে ঘাটতি, আর উপলব্ধিতে আছে অসম্পূর্ণতা। তাই এই ব্যর্থতা। গভীর অন্ধকারের বুকে লুকিয়ে আছে যে সৌন্দর্য, আজ সেই ঘোর অমারাতে আমি তার সমস্ত হৃদয় দিয়ে উপলব্ধি করতে চাই। সোমনাথের মগজে মরণপণ, কালোর গভীরে যে আলো আছে, আঁধারের হৃদয়ে যে মাধুরী রয়েছে, লুকিয়ে আছে যে সুর, যে ছন্দ, তার স্বাদটা আমাকে পেতেই হবে। আজ রাতের রূপ যদি আমি আঁকতে না পারি, এ জীবনে আর এই রং তুলি আমি ছোঁবই না। সমস্ত চরাচরের শ্বাসরুদ্ধ নীরবতা, চারপাশে চাপ চাপ অন্ধকার। শিল্পী সোমনাথ দক্ষ গোয়েন্দার চোখ দিয়ে ভয়াল অন্ধকারের ভেতর কি যেন একটা হাতড়ে বেড়াচ্ছে। সামনে দিয়ে বয়ে চলেছে সরু এক ফালি জলধারা, নদীর মতন, অথচ সেটা নদী নয়। প্রভু ইংরেজদের গোলাম, ভৃত্য ভারতবাসীর রক্ত দিয়ে তৈরি জলাশয়। তরতর করে বয়ে চলা এই জলপ্রবাহে মিশে আছে বহু রক্তস্রোত, অলিখিত ইতিহাসমালা। ক্যানেলের ওপারে খানিকটা দূরে বাড়ির ছাতে দাঁড়িয়ে আছে সোমনাথ। অন্ধকারের রূপ খুঁজতে খুঁজতেই হঠাৎ সে একটা রহস্যজনক আলোর সন্ধান পেল। গাঢ় কালো অন্ধকারের বুক চিরে শূন্যে দুলছে একখণ্ড আলো। দূর থেকে সোমনাথ আলোর উৎস অনুধাবন করবার চেষ্টা করছে, ভাবছে, সে অনেক কিছুই ভাবছে। একবার মনে হলো যে জিন পরীর গল্প সে ছোট থেকেই শুনে আসছে, এ তাদেরই কারসাজি নয় তো? অন্ধকারের রূপ খুঁজতে এসে পড়ল আলোর নিয়ে। মগজের শিরায় তখন তার আলোর অস্তিত্ব। কিসের আলো? কোত্থেকে এলো? কেনই বা এলো? এমনভাবে দুলছেই বা কেন? কিছুক্ষণ শূন্যে দুলতে থাকার পর এমন করে দুলছেই বা কেন? কিছুক্ষণ শূন্যে দুলতে থাকার পর আবার হঠাৎই আলোটি শূন্যে মিলিয়ে গেল। সোমনাথের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। যা, তবে আর জানা হলো না। শিল্পীর মাথায় তখনও ভাবনার রেশ। অকস্মাৎ মিলিয়ে যাওয়ার পর আচমকাই আধারের গুহা থেকে আলোটি আবার লাফিয়ে উঠে দুলতে শুরু করলো। সোমনাথ কাল বিলম্ব না করে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলো। দরজা খুলে সোজা ক্যানেলের ধারে ঘাটে অন্য দিনের মতন আজও জেলে ডিঙি বাঁধা ছিল। সোমনাথ একটা ডিঙি খুলে জলে বৈঠা মারল। সপাত তীর বেগে নৌকা ছুটল। আজম্য জলের ধারে মানুষ হওয়ার সোমনাথ দক্ষ সাঁতারু এবং পাকা মাঝি। নালাটি সরু হলেও স্রোতবহুল, আর গঙ্গা থেকে উৎপত্তি হওয়ায় 12 মাস এখানে জল থাকে, সেই সঙ্গে মাছ। চোখের নিমেষে ঘুটঘুটে কালো অন্ধকার জড়ানো জল কেটে সোমনাথ খালের ওপারে গিয়ে পৌঁছে গেল। খাল দিয়ে কলকল করে জল বয়ে চলেছে। ডিঙি তীরে বেঁধে সোমনাথ হন করে ছুটছে। লক্ষ্য সেই রহস্যময় আলো। শূন্যে দুলতে থাকা আলোটি হঠাৎই আবার উধাও হয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোমনাথ অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে যে জায়গায় সে দাঁড়িয়ে আছে সেটা অনেকটা নদীর চড়ার মতন।
এখান থেকে প্রায় 200 গজ পেরোলেই সেই বিরাট পোড়ো বাড়িটি, এককালের দৌর্দণ্ড প্রতাপ জমিদারের বাড়ি, এখন জনশূন্য। মহলের এক কোণে একটি ছোট্ট ঘরে একজন নেপালি কেয়ারটেকার থাকে। বছর 45-এর সেই হাট্টাগোট্টা লোকটির নাম গণেশ থাপা। বিরাট বাড়িতে এখন মানুষ বলতে শুধু ওই গণেশ। কালে ভদ্রে বাড়ির মালিকের বর্তমান বংশধরদের কেউ কেউ এসে খোঁজখবর নিয়ে যান, মন চাইলে তারা এখানে 2-1 রাত কাটিয়েও যান। বাবুরা আসার আগে বিশেষ বিশেষ ঘর দরে শুরু হয় ঝাড় পোছ চুনকাম। মালিকপক্ষের আগমনে ভুতুরে বাড়ির একাংশ আবার প্রাণ ফিরে পায়। রাজবংশধর আসবেন শুনে আগমন ঘটে অস্থায়ী চাকর বাকর, দাস দাসী, পাচক পাচিকা, আর সেই সঙ্গে নিশি জেগে বাবুর সেবা যত্ন করবার জন্য আসে সুন্দরী দেবদাসী। এসবই জোগাড় করতে হয় গণেশের তৎপরতায়। গণেশ জানে ভাত ছিটালে কাকের অভাব হয় না। সে আরও জানে ভাতের সঙ্গে টাত ছড়ালে হামলে পড়ে সেবাদাসী এবং আরও কয়েকজন চলে আসবে। রাজসেবা বলে কথা, অনেক বড় ঘরের বধূও সতীপনার মুখে ছাই ছিটিয়ে গোপনে রাজপুরুষের সোহাগ খেয়ে যান। এই নষ্টামোর কথা এ তল্লাটের অনেকেই জানে, কিন্তু মুখ ঠুক বিশেষ খোলে না। অত বড় বুকের পাটা এখানে কার আছে যে বাবুদের বিরুদ্ধে মুখ খুলবে? বাবুরা শুধু মস্ত জমিদার বংশের সন্তান নন, রাজনীতির তাবর নেতা। এদের পূর্বপুরুষরা রাজা হয়ে প্রজা শাসন করতেন। শাসনের সঙ্গে চলত শোষণ এবং পীড়ন। আর সেই শোষক রাজবংশের রক্তবীজরা এখন দেশের কর্ণধার হয়ে দেশবাসীকে শাসন করছে। পরোক্ষে নিন্দুকেরা তো অন্য কথা বলেন। যাই হোক, সোমনাথ তখনও সেই অন্ধকারে ঠায় দাঁড়িয়ে। হ্যাঁ, ওই তো সেই আলো। আবার দুলছে বলে মনে হচ্ছে। সোমনাথ দ্রুত পা চালালো। কিছুটা এগিয়ে সে থমকে দাঁড়ালো। অবাক হয়ে দেখতে লাগলো জমিদার বাড়ির ছাদে একটা জ্বলন্ত কাঁচের চিমনি দুলছে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলতেই সে দেখতে পেল ধর মুন্ডহীন একটি হাত সেই চৌকো চিমনিটাকে দোলাচ্ছে। মুহূর্তে সোমনাথের মগজে খেলে গেল, এ কি কোনো জিনপরির খেলা, নাকি রক্ত মাংসের মানুষের কাণ্ড? ভূত প্রেতের শিল্পী সোমনাথের কোনোদিনই বিশ্বাস নেই, তবু ঘোর অমাবস্যার সেই নিশুতি রাতে পুরো জমিদার বাড়ির ছাদে এমন রহস্যজনক কাণ্ডে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে। চকিতে ওর মাথায় খেলে গেল, আর এগোনো ঠিক হবে কি? না, মুহূর্তকাল পরেই ভেতর থেকে কে যেন বলে দিল যে অভিমানে সে বেরিয়েছে, তার সে কিছু হঠার প্রশ্নই ওঠে না, পিছু হঠার কোনো প্রশ্নই ওঠে না। সোমনাথ সন্তর্পণে মহলের পেছন দিকে নারকেল গাছ বেয়ে ছাদে উঠে এলো। ঢাউস ছাদ, সেই দৈত্যাকৃতি ছাদের এক কোণে দুলছে দোদুল্যমান বাতি। শ্বাস বন্ধ করে পা টিপে টিপে সে এগোতে লাগলো। ক্রমশ ওর চোখে স্পষ্ট ধরা দিতে লাগলো রহস্যের আড়ালে আসল রহস্যটা। একটু দূর থেকে শিল্পী শিকারীর চোখ দিয়ে দেখছে ছাতে টাঙানো একটি তারের ওপর দিয়ে একটা কালো কাপড় ঝুলিয়ে পর্দার মতন করা হয়েছে। সেই পর্দার পেছনে দাঁড়িয়ে কেউ একজন তারের ওপর থেকে জ্বলন্ত চিমনিটাকে দোলাচ্ছে। শিল্পী সোমনাথ আজ অমারাথে ঘর ছেড়ে বেরিয়েছিল অন্ধকারের রূপ সৌন্দর্য আবিষ্কার করতে, কিন্তু ব্যাপারটা ঘটল ঠিক তার উল্টো। এক বুক টেনশন নিয়ে সে এখন আলো রহস্য উদ্ঘাটনে মগ্ন। বিনিদ্র রজনী শিল্পীর হৃদয়িত রঙ্গের তোলপাড়। রহস্য জাল সঠিকভাবে ভেদ করার জন্য সোমনাথ আরও কিছুক্ষণ সময় নিল। অবশেষে সে নিশ্চিত হলো একটি বহুশ্রুত সেই জিনপরি বা ভূত প্রেতের কারসাজি নয়, রক্ত মাংসের মানবেরই এটা কীর্তি। ঠিক সেই মুহূর্তে সোমনাথ যেখানে বসে তার হাত শতেক সামনেই সেই প্রেতরূপী লোকটি, পরনে কালো রঙের পোশাক। সোমনাথ মনে মনে ভাবছে, লোকটি কে? ও কি গণেশ থাপা, এই মহলের সেই নেপালি কেয়ারটেকার? মাথায় যখন তার এমন ভাবনা, ঠিক সেই মুহূর্তে দুরাগত একটা তীব্র টর্চের আলো এসে পড়ল তার দিকে।
সেই আলো অন্ধকারের পেট চিরে ফালা ফালা করে দিয়ে মুহূর্তেই আবার মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রেতরূপী সেই লোকটি হাতের বাতিটাকে নামিয়ে রেখে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সোমনাথ উঠে ছাদের ধার ঘেঁষে উত্তর দিকে মুখ করে দাঁড়ালো। এদিক থেকে টর্চের আলোটি এসেছিল তো। সোমনাথের চোখে গোয়েন্দার দৃষ্টি, রহস্য উদ্ঘাটনে উদ্গ্রীব অন্তর। খাল বেয়ে কি যেন একটা এদিকেই এগিয়ে আসছে। মাঝে মাঝে সেই চলমান বস্তুটিতে জ্বলে উঠছে মৃদু আলো, জ্বলছে আবার নিভছে, নিভছে আবার জ্বলছে। দেখতে দেখতে একটা নৌকা তীরে এসে ভিড়ল। নৌকা থেকে দুজন আরোহী নামলো। একজন আলো হাতে আগে আগে, সে পুরুষ, অন্যজন পিছে, ঘোমটা টানা এক মহিলা। পোশাক দেখে মনে হচ্ছে অভিজাত বংশের কোনো বধূ। কিন্তু এত রাতে কোথায় চলেছে এরা? সোমনাথ ভেবে কুল কিনারা কিছুতেই পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওরা মহলের দিকে এগিয়ে আসছে। আলো হাতে আগে আগে যে লোকটি হাঁটছে তার মুখ কালো কাপড়ে মোড়া, আর পেছনে আসা মহিলা এমনভাবে ঘোমটাটা টেনেছে যে শত চেষ্টা করেও মুখটাকে কিছুতেই দেখা যাচ্ছে না। শিল্পী সোমনাথের কৌতূহলী হৃদয়ে উত্তেজনার পারদ চচ্চড়িয়ে চড়তে লাগলো। সোমনাথের নজর তখন মহিলার হাঁটার দিকে। অবগুণ্ঠনরত রহস্যময়ী নারীর চলন দেখে সোমনাথের মনে হলো এ তার খুব চেনা, এ হাঁটা তার বহু বহু পরিচিত। দক্ষিণ দিকের দরজা দিয়ে ওরা মহলের ভেতরে ঢুকে পড়ল। চোখের নিমেষে সোমনাথ সেই নারকেল গাছ, যেই নারকেল গাছটা বেয়ে সে ছাদে উঠেছিল, সেটা বেশ দ্রুত নেমে এলো নিচে। মহলের এক কোণে অন্ধকারের মধ্যে ঘাপটি মেরে বসে লক্ষ্য করতে লাগলো ওদের গতিবিধি। গেটের মুখে দাঁড়িয়েছিল সেই ভুতুরে লোকটি, যে ছাদে দাঁড়িয়ে রহস্য বাতি দোলাচ্ছিল। সেই লোকটির কানে ফিস ফিস করে নালার ওপার থেকে আসা লোকটি কি যেন একটা বলল। তারপর মহিলাটি জ্যান্ত প্রেতের হাতে সঁপে দিয়ে যে পথ দিয়ে সে এসেছিল সেই পথ ধরেই সে খালের দিকে এগিয়ে গেল। প্রেতরূপী মানুষটি মহিলাটিকে সঙ্গে নিয়ে মহলের মাঝ বরাবর সিঁড়ি ধরে ওপরে উঠতে লাগলো, আর সোমনাথ নিঃশব্দে ওদের পিছু নিল। প্রেতরূপী মানুষটি ইশারায় মহিলাটিকে একটি ঘর দেখিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। একটি মোটা থামের আড়ালে দাঁড়িয়ে সোমনাথ সব কিছু লক্ষ্য করছিল। ঘোমটা টানা মহিলাটির হাতে একটি সরু টর্চ জ্বলে উঠল। চারিদিকে টর্চের আলো ঘুরিয়ে ভালো করে সে দেখে নিল, না, ভয়ের কিছু নেই, কেউ তাকে দেখেনি। নিশ্চিন্ত হওয়ার পর সে মাথা থেকে ঘোমটাটাকে নামালো। একটি বন্ধ ঘরের দরজায় আলতো টোকা মারতেই দরজাটা খুলে গেল। ঘরের ভেতরে জোরালো নাইট ল্যাম্পটা জ্বলছে। দরজা খুলতেই মহিলা ভেতরে ঢুকেই নিজেই আগে দরজাটাকে আটকে দিল। দরজাটা দিতে গিয়ে সে এদিকে মুখ ঘোরাতেই হালকা আলোয় সোমনাথ তার ফর্সা মুখখানা দেখতে পেল। মুহূর্তের আরও অস্পষ্ট একটা দেখাতেই সে চমকে উঠল। কিছুক্ষণ আগে যার চলন দেখে সে বুঝতে পেরেছিল যে এই হাঁটা তার খুব চেনা, এখন মুখ দেখে সে নিশ্চিত হলো এটা যামিনী। সোমনাথের বুকের ভেতরে ঝড় উঠল। না, এটা কখনো হতে পারে না, সে ভুল দেখছে, এটা স্বপ্ন, কোনোভাবেই বাস্তব হতে পারে না। সোমনাথের হৃদি যমুনায় তখন উত্তাল তরঙ্গের উথাল পাথাল, দ্রুত শ্বাস বইছে, পৃথিবী দুলছে। কি সেই যামিনী? একদিন যে মেয়ে সোমনাথকে ছাড়া পৃথিবীর আর কোনো পুরুষকে চিনত না, একটি দিনের জন্যও যাকে চোখের আড়াল করতে পারত না, এই কি সেই নারী? একদিন যে চিঠিতে লিখেছিল, সোমনাথ, তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না গো, আমার অস্তিত্বে মিশে আছো তুমি ছাড়া আমি অচল, অথর্ব। সোমনাথ, তুমিই আমার পৃথিবী। সোমনাথ নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করাতে পারল না। অস্পষ্ট আলোয় এই গহন অন্ধকারে বহুকালের পুরনো মহলে আজ গভীর রাতে যে দৃশ্য সে দেখল, তা যেন মিথ্যে হয়ে যায়, তা যেন স্বপ্ন হয়ে যায়। সোমনাথ চুপি সারে ওই ঘরের দক্ষিণের জানলার পাশে এসে দাঁড়ালো। জানলাটা খোলা, পর্দাটা টানা, দক্ষিণা হাওয়ার হালকা ছোঁয়ায় পর্দাটা উড়ছে। সোমনাথ নিঃশ্বাস চেপে পর্দার ফাঁক দিয়ে দৃষ্টি দিচ্ছে আলো আধারি ঘরের ভেতর। মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে তার অনুমান ভ্রান্ত কিনা, যা এইমাত্র সে দেখল তা স্বপ্ন নাকি বাস্তব। সোমনাথ দু হাতে চোখ রগড়ে আবার দেখছে।
আবার এবং আবার, প্রতিবার সেই একই দৃশ্য, সেই মুখ, সেই অতি কাছের অতি আপনজন। তার হৃদয়ে জুড়ে থাকা পুষ্পটি ক্রমশ পাপড়ি মেলে ধরেছে বিষাক্ত এক নৈশ ভ্রমরের কাছে। ওই তো রাক্ষসে মূর্তি নিয়ে এগিয়ে আসছে আদিম যুগের সেই নরশাবক। যামিনীর ঠোঁটে আগুন ঠিকরে পড়ছে। বেচারা সোমনাথ অন্ধকারের রূপ দেখতে এসে কি দেখছে? দেখছে নিজের হৃৎপিণ্ডটাকে খুবলে খুবলে খাচ্ছে এক হিংস্র শকুন। সোমনাথ চিৎকার করে উঠতে গেল, না 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 না, এ মিথ্যে, এ স্বপ্ন, এটা দুঃস্বপ্ন। যামিনী, এটা হতে পারে না, এটা 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 হতে পারল না। ওর কণ্ঠ আটকে গেল। নমস্কার।